পাসিং শো ধরিয়ে ঠাকুরমশাই শুরু করলেন কাহিনী। ঘটনা আজ থেকে প্রায় বছর 10 আগের কথা। জরুরি কাজে আমি গিয়েছিলাম বিজনডাঙ্গা নামে এক গ্রামে। গ্রামে ঢোকার পরেই আমার পেয়ে গেল খিদে। কি আর করি, একটা মিষ্টির দোকানে দেখলাম গরম গরম কচুরি ভাজছে। পেট পুড়ে জলযোগ সারলাম। জলযোগ সেরে দোকানদারকে জিজ্ঞাসা করলাম, এই গ্রামে কি চৌধুরী বাড়ি বলে কোনো জায়গা আছে? আগে আছে, তবে আজ ওদিকে যাবেন না বাবু, একটু মন খারাপের সময় চলছে। মন খারাপের সময় মানে? শুনলাম সকালে বর পোশাকে এক যুবক মারা গেছে চৌধুরী বাড়ির সামনে। সবাই বলছে যে বিয়ের আগের রাতেই নাকি কিছু একটা ঘটেছিল। খুব অদ্ভুত ব্যাপার। বর পোশাকে মৃত্যু? আচ্ছা, চৌধুরী বাড়িটা কোন দিকে বলতে পারবেন? এই রাস্তা ধরে ডান দিকে গিয়ে বাঁ হাতের পাকা রাস্তা, সোজা গেলে চৌধুরীদের পুরনো বাগান বাড়ি। ওখানে ভিড় আপনি দেখতে পাবেন। কিছুক্ষণ পর চৌধুরী বাড়ির সামনে এগিয়ে গিয়ে দেখি জমাট ভিড়। একটা সাদা কাপড় ঢাকা দেহ পড়ে আছে উঠোনে। কে মারা গেছে এখানে? চৌধুরী পরিবারের ছেলে রঞ্জয়। কাল তার বিয়ে ছিল, আর আজ সকালে বর্ষাতে পড়েছিল, প্রাণ নেই। কি বলছেন? বর্ষা যে ঘুমিয়ে পড়েছিল আর সকালে উঠে? না বাবু, ঘুমায়নি সে। বর্ষা যে রাতে বেরিয়েছিল, বলেছিলেন পূর্ণিমার রাতে পুকুর ঘাটে কিছু একটা নাকি দেখে এসেছে, আর তারপর থেকে আচরণ পাল্টে গেছিল। পুকুর ঘাট, পূর্ণিমা। আচ্ছা, এই মৃত্যুর পিছনে কিছু আছে। এই মৃত্যু স্বাভাবিক নয়। আমি হাঁটু গেড়ে মৃতদেহের সামনে বসে পড়লাম। কাপড়টা সরিয়ে দেখি মৃতদেহের কপালে কালচে ছোপ এবং ঠোঁটে হালকা নীল রং। শরীর জমাট, কিন্তু বিষক্রিয়া নয়। এ তো অভিশপ্ত সংকেত, দেবতার নয়। এটা কোনো প্রাণীর, কোনো অশরীরী অস্তিত্বের ক্রোধ। বাবা, তুমি বাইরের লোক, তুমি যদি পারো কিছু একটা করো। আমার ছেলে তো কিছুই করছিল না, কি দোষ ছিল ওর? সবাই ভাবে দোষ কিছু ছিল না, কিন্তু অনেক সময় অধিকারবিহীন কিছু করা হলে কিছু না করেও শাস্তি আসে। রঞ্জয় কি পূর্ণিমার রাতে একা গিয়েছিল? হ্যাঁ, কেউ সঙ্গে যায়নি। বাড়ির লোক বলছে রাত 3টের সময় সে বাড়ি থেকে বের হয়, আবার ফিরেও আসে, কিন্তু মুখে কিছু বলে না। সকালে ওর ঘরেই ওকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে আশ্চর্যের বিষয়, বিছানায় নয়, বাড়ির উঠোনে বর সাজে, ঠিক যেন ওর বিয়ের আগেই কেউ তাকে নিয়ে গেছে। বিয়ের আগে পুকুর ঘাটে কি দেখেছিল সে? ওই ঘাট কোথায়? ওই বাড়ির পেছনের দিকে একটা পুরনো পুকুর আছে, কেউ আর যায় না এখন। জায়গাটা নাকি নিশির জায়গা বলে কুখ্যাত। আমাকে ওই পুকুরে নিয়ে চলো, আজ রাতেই আমি ওখানে যাব। বাবা, আর একটু সামনে গেলেই ঘাটটা শুরু। আপনি কি একাই যাবেন? আমরা আমরা পারবো না। এখানেই থাকো, পিছন থেকে কিছু শুনলেও সাড়া দেবে না, শুধু চোখ বন্ধ করে থেকো। গ্রামবাসী পিছনে থেমে যায়। আমি একা এগিয়ে গেলাম।
পুকুরের দিকে তাকিয়ে আমার চোখ কুঁচকে যায়। জল যেন কাঁপছে, অথচ বাতাস নেই। এই জলের তলায় কিছুর স্পন্দন আছে, ওটা বেঁচে আছে, আর সেটা মানুষ নয়। পুকুর ঘাটের ভাঙা সিঁড়িতে বসে পড়লাম। হাতের মুঠোয় একটা রূপার তাবিজ শক্ত করে ধরে রাখলাম। হঠাৎ করেই পিছনে কার যেন হাওয়ার মতো নিঃশ্বাস লাগলো। ফিরে এসো, এই ঘাটে কেউ একবার এলে আর ফিরে যেতে পারে না। আমি এসেছি ব্যাপারটা বুঝতে। তুমি রঞ্জয়কে ডাকলে কেন? আমার এই কথাটা বলার পরেই জলের উপর ভেসে ওঠে একটা শরীর, সাদা কাপড়ে মোড়া, মাথা নিচু, চুল ঢেকে দিয়েছে মুখ। ও বলেছিল ও আসবে না, কিন্তু আমি গান গেয়ে সম্মোহিত করে ডেকেছিলাম। ও বাধা পেরোতে পারেনি, আমার ঘাটে এসে বাধা পড়েছিল। আমি যে ওর সাথে আজীবন থাকতে চেয়েছিলাম, আমি যে তার প্রথম পক্ষের স্ত্রী। আমাকে উপেক্ষা করে সে দ্বিতীয়বার বিয়ে করলো বলে আমি ওর আত্মাকে নিজের কাছে টেনে নিয়ে এসেছি। ওর আত্মা কিছুতেই মুক্তি পাবে না। তুমি তো জীবিত নাও, মৃত্যুর পরে সে কিভাবে তোমাকে নিজের জীবন সঙ্গী করে রাখতে পারে? তাই তাকে বিয়ে করতে হয়েছিল বাকি জীবনটা কাটাবার জন্য। কিন্তু সে আমাকে কথা দিয়েছিল, আমাকে অন্তিম শয্যায় কথা দিয়ে বলেছিল সে তার জীবনে দ্বিতীয় নারীর প্রবেশ ঘটাবে না। কথাটা বলেই সে হেসে উঠল। তার ওই হাসির ভাব দেখে আমার বুক কেঁপে উঠল। এরপর আমি উঠে দাঁড়ালাম। তারপর মন্ত্র পড়তে পড়তে মন্ত্রপুত অস্থি গুঁড়ো ছড়িয়ে দিলাম জলে। অগ্নি সঞ্জীবন হোম অশরীরিত্যাজ পিশাচিনী নাশ। তুই আমার প্রচেষ্টা থামাবি। তোকে আগে শেষ করতে হবে, আমার শেষ প্রচেষ্টা। তারপর তুই ওর অঞ্জনের মতো হবি। শেষবার বলছি, ফিরে যা, না হলে তোর জলে বন্দিত্ব শেষ হবে না কোনোদিন। আর আমি এমন ভাবে তোর বিরুদ্ধে তন্ত্র প্রয়োগ করব যে তুই জলে থাকলেও তোর সর্বাঙ্গ জ্বলবে। কথাটা বলার সাথে সাথে পুকুরে সৃষ্টি হলো প্রবল ঘূর্ণাবর্তের। আমি প্রস্তুত ছিলাম আগেই। একটা লাল রঙের তাবিজ ঘূর্ণায়মান অংশে ছুঁড়ে ফেলে দিলাম। এরপর আশ্চর্যের বিষয় লক্ষ্য করলাম, ওইটা ছুঁড়ে ফেলার সাথে সাথেই ভয়ানক বিস্ফোরণ হলো। পুকুরের জল কয়েক তলা বাড়ির সমান উচ্চতা নিয়ে উঠল। তারপর পাড়ে দাঁড়িয়ে থাকা মানুষদের ভিজিয়ে দিল। পুকুর থেকে একটা রুই মাছ ছটফট করতে করতে ডাঙায় এলো। মাছটা ছিল আধ খাওয়া, কিন্তু তবু ওই মাছের নড়াচড়া দেখে একজন গ্রামবাসী বলে উঠল, এ কি আধ খাওয়া মাছ কিভাবে ছটফট করছে বলুন দেখি? ওসব অশুভ শক্তির মায়া। তোমরা যে যার বাড়িতে ফিরে যাও, এইখানে থেকে আর লাভ নেই। কুয়াশার মতো কিছুর মধ্যে নিশির চিৎকারে আকাশ কেঁপে উঠল। আমি ফিরে যাব, কিন্তু আমি আবার আসব। জলের আলোড়ন থেমে গেল। পুকুর ঘাট নিঃসার।
পুকুর ঘাটে নিশির তাণ্ডব থামার পর আমি গ্রামের লোকজনকে আশ্বস্ত করে একাই ফিরে চললাম চৌধুরী বাড়ির দিকে। চাঁদের আলোয় বিজনডাঙ্গার পথ তখন যেন আরো রহস্যময়। আমার মনে তখন অনেক প্রশ্ন, অনেক কৌতূহল। রঞ্জয়ের মৃত্যু কি শুধু নিশির অভিশাপেই হয়েছিল, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? এই নিশিটা যা বলল, রঞ্জয় নাকি ওকে কথা দিয়েছিল, কিন্তু সে তো বহু বছর আগে মারা গেছে। তাহলে তার কথা রক্ষা না করার জন্য এমন বীভৎস অভিশাপ? আর এই আধ খাওয়া মাছের ব্যাপারটা, মনে হচ্ছে রহস্যটা আরো গভীরে। গ্রামের পথ দিয়ে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে আমি চৌধুরী বাড়ির কাছাকাছি এসে পৌঁছই। কিছু লোক তখনও বাড়ির সামনে দাঁড়িয়ে ফিসফিস করে কথা বলছে। তোমরা সবাই ঘরে যাও, রাত অনেক হয়েছে। গ্রামবাসীরা একে একে চলে যায়। আমি বাড়ির ভিতরে প্রবেশ করে দেখি, বাড়ির ভিতরে তখন শোকের ছায়া আরো ঘন। উঠোনে যেখানে রঞ্জয়ের দেহ ছিল, সেখানে আর কেউ নেই। আমি ভিতরে ঢুকে দেখি একটি ঘরে তখন অনেক মহিলারা জড়ো হয়ে আছেন, আর একটি তরুণী অবিরাম বিলাপ করছে। তার পরনে লাল বেনারসি। বিয়ের সাজ এখনো কিছুটা লেগে আছে, কিন্তু মুখ ফুলে গেছে কান্নায়। আমার কি দোষ ছিল গো? কেন এমন হলো আমার সাথে? কাল রাতেও মানুষটা কত কথা বলল, আর আজ সকালে আমি এখন কাকে নিয়ে বাঁচবো? বাবা গো, আমার কপালে এমন কেন হলো? মারে, তুই শান্ত হ। তোর কপালে স্বামী সুখ নেই, এটাই তোর নিয়তিতে লেখা আছে। শান্ত হ মা, শান্ত হ। হায় ঈশ্বর, আমার জীবনটা যে শেষ হয়ে গেল। কত আশায় বুক পেতেছিলাম আমি, কিন্তু সব শেষ হয়ে গেল। আমি নিঃশব্দে তাদের কাছে গেলাম। রঞ্জয়ের মা আমাকে দেখে চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালেন। ঠাকুর মশাই, আপনি? হ্যাঁ মা, আমি এসেছি। এমন দুর্যোগের দিনে আপনাদের একা ফেলে চলে যেতে পারিনি। ইনি কি নববধূ? হ্যাঁ, এ আমার রঞ্জয়ের বউ সুমিত্রা। মা, তোমার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু এইভাবে ভেঙে পড়লে তো চলবে না। রঞ্জয় যেখানেই থাকুক, সে নিশ্চয়ই চাইবে না তুমি এইভাবে নিজেকে শেষ করে দাও। আমার কিছু ভালো লাগছে না ঠাকুর মশাই। ওর মুখটা আমার চোখের সামনে ভাসছে। কাল রাতে যখন ও পুকুর ঘাটে গেল, তখন যদি আমি আটকাতাম। কি বললে তুমি? রঞ্জয় গতকাল রাতে পুকুর ঘাটে গিয়েছিল? তুমি জানতে? হ্যাঁ, ও বলেছিল পূর্ণিমার রাতে নাকি পুকুর ঘাটে কিছু একটা অদ্ভুত জিনিস দেখে এসেছে। সেই রাত থেকেই ওর কেমন যেন একটা পরিবর্তন হয়ে গেল। চুপচাপ থাকতো, কেমন আনমনা। আর গতকাল রাতে বিয়ের আগে ও আবার বেরিয়ে গিয়েছিল। আমি পেছন পেছন গিয়েছিলাম, কিন্তু পুকুর ঘাটের কাছে পৌঁছানোর আগেই ও ফিরে এসেছিল। ওর চোখে তখন কেমন একটা ঘোর ছিল। মনে হচ্ছিল ও অন্য এক জগতে আছে। মা, আমি জানি তোমার মন শান্ত করা কঠিন, কিন্তু এই ঘটনার পিছনে কিছু একটা রহস্য আছে,
যেটা হয়তো আমরা এখনো জানি না। আমি এখানে কিছুদিন থাকতে চাই। চৌধুরী মশাইয়ের অনুমতি পেলে আমি এই রহস্যের কিনারা করতে চাই। ঠাকুর মশাই, আপনি যে আমাদের উপকার করেছেন তার ঋণ শোধ করার মতো নয় ঠাকুর মশাই। আপনি যদি এ বাড়িতে থাকতে চান তবে এ বাড়িতে আপনাকে পেয়ে নিজেদের অনেক ধন্য মনে করব। আচ্ছা, আমার ছেলেটা কেন এমন হলো বলতে পারেন? বিশ্বাস রাখুন, ঈশ্বরের উপর আস্থা রাখুন। আমি চেষ্টা করব, তবে এর জন্য আমাকে কিছু অনুসন্ধান করতে হবে। আপনাদের সাহায্য প্রয়োজন হবে। আপনি যা বলবেন তাই হবে। আমার ছেলেকে তো আর ফিরে পাবো না, কিন্তু যদি এই মৃত্যুর কারণটা জানতে পারি তাহলে হয়তো ওর আত্মা শান্তি পাবে। সুমিত্রা মা, তুমি এখন বিশ্রাম নাও। শরীর খারাপ করলে মন আরো অস্থির হয়ে উঠবে। তুমি সুস্থ থাকলে রঞ্জয়ের আত্মা যেখানেই থাকুক সেও খুশি হবে। সুমিত্রা কাঁদতে কাঁদতে তার স্বামীর ঘরের দিকে চলে যায়। আমি চৌধুরী মশাইকে নিয়ে একটি ঘরে বসলাম। চৌধুরী মশাই, রঞ্জয় যখন মারা যায় তখন তার কাছে কি কিছু পাওয়া গিয়েছিল? কোনো চিঠি, কোনো জিনিস যা অস্বাভাবিক মনে হয়েছে? না ঠাকুর মশাই, বরের সাজেই তো ওকে উঠোনে পাওয়া যায়। ওর গায়ে আর কোনো কিছু ছিল না। আচ্ছা, রঞ্জয় কি কোনো গুপ্ত বিদ্যা বা তন্ত্রে মন্ত্রে বিশ্বাস করত? সে কি কখনো অদ্ভুত কিছু নিয়ে আলোচনা করত? আসলে রঞ্জয় বেশ আধুনিক মনা ছেলে ছিল। এইসব ভূতের গল্প বা তন্ত্রমন্ত্রে তার তেমন বিশ্বাস ছিল না ঠাকুর মশাই। তবে ইদানিং কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল বটে। সে মাঝে মাঝে আনমনে থাকত, রাতে ঘুমোতো না ঠিকঠাক জানেন। জিজ্ঞাসা করলে বলতো শুধু একটা চিন্তা ঘুরছে মাথায়। কি চিন্তা সেটা কোনোদিনও বলেনি। এই যে তার হঠাৎ পরিবর্তন, পুকুর ঘাটে যাওয়া এবং সেই রহস্যময় নিশি, সবগুলোর মধ্যে একটা যোগসূত্র আছে। মনে হচ্ছে রঞ্জয় এমন কিছু দেখেছিল বা এমন কিছুর সম্মুখীন হয়েছিল যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল। চৌধুরী মশাই, আমি আগামীকাল সকাল থেকে কিছু অনুসন্ধান করতে চাই। প্রথমেই রঞ্জয়ের ঘরটা দেখতে হবে, তারপর পুকুর ঘাটের আশেপাশে আরো ভালো করে পরীক্ষা করতে হবে। আপনাদের বাড়িতে কি এমন কোনো পুরনো পুঁথি বা অলৌকিক কিছু সংক্রান্ত বইপত্র আছে? আমাদের লাইব্রেরিতে কিছু পুরনো বই আছে ঠাকুর মশাই, আপনি দেখতে পারেন। ঠিক আছে। আর একটা কথা, এই নিশির ব্যাপারে গ্রামে আর কে কি জানে তা জানতে হবে। রঞ্জয় মারা যাওয়ার পর আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে কিনা সেটাও জানতে হবে। আপনি যা বলবেন আমি আপনাকে সব রকম সাহায্য করব। শুধু আমার ছেলেটার আত্মাটা শান্তি পা। চিন্তা করবেন না, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আমি রাতটা চৌধুরী বাড়িতেই কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার মনে তখন অনেক প্রশ্ন ভিড় করছে। এই মৃত্যু কি নিশির অভিশাপেই সীমাবদ্ধ, নাকি এর গভীরে আরো কিছু অন্ধকার সত্য লুকিয়ে আছে? পরের দিন সকাল। বিজনডাঙ্গার সবুজ প্রকৃতিতে তখনও শিশির লেগে আছে। চৌধুরী বাড়ির ভিতরে আমি ততক্ষণে নিজের কাজ শুরু করে দিয়েছি। আমার চোখে তখন শুধু রঞ্জয়ের অস্বাভাবিক মৃত্যু রহস্যের সমাধানের জেদ। আচ্ছা চৌধুরী মশাই, রঞ্জয়ের কি কোনো ঘনিষ্ঠ বন্ধু ছিল? এমন কেউ যাকে ও সব কথা বলতো? আগে হ্যাঁ, রঞ্জয়ের এক বন্ধু আছে, তার নাম শঙ্কর। সে শহরে থাকে। কাল খবর পেয়ে এসে পৌঁছবে বলে জানিয়েছে।
রঞ্জয় সব কথা শঙ্করের সাথে ভাগাভাগি করতো ঠাকুর মশাই। ঠিক আছে, শঙ্কর এলে তার সাথে কথা বলতে হবে। আপাতত আমি রঞ্জয়ের ঘরটা দেখতে চাই। আর এই পুকুর ঘাটের আশেপাশে এমন কোনো প্রাচীন গাছ বা স্থান আছে কি যা সাধারণ মানুষের চোখে পড়ে না? রঞ্জয়ের ঘরটা উপর দিকে, আপনি যেতে পারেন। আর পুকুর ঘাটের একটু ভিতরে ওই জংলা ঝোপের আড়ালে একটা খুব পুরনো বেলগাছ আছে ঠাকুর মশাই। গ্রামের লোকেরা ওটাকে শ্মশান বেল বলে ডাকে। ওদিকে কেউ খুব একটা যায় না। শ্মশান বেল? ঠিক আছে, আগে রঞ্জয়ের ঘরটা দেখে আসি। আমি সিঁড়ি দিয়ে রঞ্জয়ের ঘরে গেলাম। ঘরটা গোছানো, কিন্তু বিছানার পাশের টেবিলে একটা খোলা ডায়েরি পড়েছিল। আমি আলতো করে সেটা হাতে তুলে নিলাম। ডায়েরির শেষের কিছু পাতায় কিছু অদ্ভুত আঁকি বুকি আর অসম্পূর্ণ কিছু লেখা। একটা পাতায় একটা তারিখ দেখে আমি থমকে গেলাম। লেখা পূর্ণিমা, মাস 3 আগে। আজকে রাতে যা দেখলাম তা জীবনেও ভুলবো না। পুকুর ঘাটে ওই জলের মধ্যে একটা সাদা ছায়া গান গাইছে। সে নাকি আমাকে চেনে, আমাকে ডাকছে, কিন্তু আমি ওকে দেখতে পাচ্ছি না ঠিক মতো। ও আমাকে বলল, রঞ্জন, তুই আমাকে কথা দিয়েছিস। আমি 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 কিছু বুঝতে পারছি না। আমার শরীরটা কেমন যেন ভারী হয়ে আসছে। ও ও কে? আমি তো কোনো কথা দিইনি। আমি আরো কয়েকটা পাতা উল্টালাম। ডায়েরিতে লেখা, আমার ঘুম হয় না, আর বারবার সেই ডাক আমি শুনতে পাই, আর সেই ছায়াটাকে আমি দেখতে পাই। নিশি, এ তো সেই নিশি। রঞ্জয় ওকে চিনত না, কিন্তু নিশি বলছিল সে নাকি ওর প্রথম পক্ষের স্ত্রী। এইখানেই তো গোলমালটা। নিশি কি তাহলে রঞ্জয়কে ভুল বুঝেছিল? ডায়েরিটা নিয়ে আমি সরাসরি সেই শ্মশান বেলের কাছে যাই। জঙ্গল কেটে ভেতরে ঢুকতেই আমি দেখতে পেলাম পুরনো গাছটার গোড়ায় ছোট ছোট কিছু হাড়গোড় আর শুকনো ফুল ছড়ানো। ঠিক তার পাশেই মাটির ভিতর থেকে একটা শিকড় অদ্ভুতভাবে উপরে উঠে এসেছে, দেখতে যেন মানুষের হাতের আঙুলের মতন। সেই শিকড়ের গায়ে কিছু খোদাই করা চিহ্ন। এ তো পুরনো তন্ত্রের চিহ্ন, কিন্তু কিসের চিহ্ন? এটা তো কোনো শুভ শক্তির কাজ নয়। আমি মাটিতে বসে খুঁটিয়ে চিহ্নগুলো পরীক্ষা করলাম। একটা অস্পষ্ট নাম খোদাই করা আছে, মৃণালিনী। মৃণালিনী? এ কে? বিষয়টা দেখার পরে আমার মনটা ব্যতিব্যস্ত হয়ে উঠল। চিন্তিত মনে ফিরে গেলাম বাড়ির দিকে। ঠিক তখনই শঙ্কর চৌধুরী বাড়িতে এসে পৌঁছয়। চৌধুরী মশাই তাকে আমার কাছে নিয়ে এলেন। রঞ্জয়, আমার বন্ধুটা কেন যে এমন হলো? তোমার বন্ধু রঞ্জয়, সে কি মৃণালিনী নামে কাউকে চিনত? মৃণালিনী? হ্যাঁ হ্যাঁ, আপনি এই নামটা কোত্থেকে জানলেন? আমি যা দেখেছি এবং শুনেছি তাতে এই নামটা উঠে এসেছে। এবার তুমি বলো, এই মৃণালিনী কে, আর রঞ্জয়ের সাথে ওর কি সম্পর্ক ছিল? মৃণালিনী ছিল রঞ্জয়ের বাল্য প্রেমিকা। প্রায় 15 বছর আগে, যখন আমরা ছোট ছিলাম, তখন এই গ্রামেরই মেয়ে মৃণালিনী, রঞ্জয় তাকে খুব ভালোবাসত। কিন্তু তাদের বিয়েতে কিছু সমস্যার কারণে মৃণালিনী আত্মহত্যা করে।
এই পুকুরেই ঝাঁপ দিয়েছিল। রঞ্জয় তখন ওর পাশে ছিল। মৃণালিনী নাকি মরার আগে রঞ্জয়কে কথা দিয়েছিল যে সে আর কাউকে বিয়ে করবে না। বলেছিল সে রঞ্জয়ের প্রথম আর শেষ স্ত্রী। রঞ্জয় তখন ছোট ছিল, তো হয়তো আবেগবশত হয়ে কিছু কথা বলেছিল, কিন্তু মৃণালিনী সেটা মনে রেখেছিল। তাহলে মৃণালিনী সেই নিশি সে রঞ্জয়কে ভুল বুঝেছিল, ভেবেছিল রঞ্জয় বুঝি তাকে ভুলে অন্য কাউকে বিয়ে করছে। আর এই বেলগাছ, এইখানেই কি তার শেষকৃত্য হয়েছিল? হ্যাঁ ঠাকুর মশাই, পরিবার চায়নি তার দেহ গ্রামে আসুক, তাই এখানে শেষকৃত্য হয়েছিল। রঞ্জয় তখন থেকেই কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছিল। মাঝে মাঝে রাত বেরেতে পুকুর ঘাটে যেত। আমরা ভাবতাম হয়তো পুরনো স্মৃতি মনে পড়তো তাই। বুঝেছি, মৃণালিনীর অতৃপ্ত আত্মা এই বেলগাছে বাধা ছিল। রঞ্জয় যখন পূর্ণিমার রাতে পুকুর ঘাটে গিয়েছিল, তখন সে হয়তো মৃণালিনীর আত্মার প্রভাবে পড়েছিল। মৃণালিনী নিজের অতৃপ্ত বাসনা থেকে রঞ্জয়কে নিজের করে নিতে চেয়েছিল। রঞ্জয় তার সাথে কথা দিয়েছিল, সেই কথাই তার জন্য কাল হলো। আমি আর দেরি করলাম না, আমি শঙ্করকে নিয়ে দ্রুত পুকুর ঘাটের কাছে যাই। মৃণালিনীর আত্মা তখনও সেই পুকুর ঘাট আর বেলগাছের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু আমার তন্ত্রের প্রভাবে সে আর সক্রিয় ছিল না। শঙ্কর, রঞ্জয়ের আত্মা এখনো মুক্তি পায়নি। মৃণালিনীর আত্মা তাকে আঁকড়ে ধরে আছে। রঞ্জয়কে মুক্তি দিতে হলে মৃণালিনীকে বোঝাতে হবে যে রঞ্জয় তাকে ভোলেনি, সে শুধু নতুন করে জীবন শুরু করতে চেয়েছিল। আমি পুকুর ঘাটে বসে মন্ত্র পড়া শুরু করলাম। আমার হাতের রূপোর তাবিজ থেকে এক অদ্ভুত নীলচে আলো বিচ্ছুরিত হয়। সেই আলো গিয়ে বেল গাছের শিকড়ে ধাক্কা খায়। গাছের শিকড় থেকে একটা ক্ষীণ আর্তনাদ ভেসে আসে। মৃণালিনী, রঞ্জয় তোমাকে ভালোবাসতো, সে তোমাকে ভোলেনি, কিন্তু তুমি তো এখন মৃত। একজন মৃত মানুষের সাথে জীবিত মানুষের সম্পর্ক হয় না। তুমি রঞ্জয়কে মুক্তি দাও, ওকে নতুন জীবন শুরু করতে দাও। এই অভিশাপ ওর প্রাপ্য নয়। বাতাসে যেন একটা দীর্ঘশ্বাস ভেসে এলো। এরপর বেলগাছের গোড়া থেকে একটা সাদা ধোঁয়া পাক খেয়ে আকাশের দিকে উঠে গেল। সেই ধোঁয়ার মধ্যে ক্ষীণ একটা নারী মূর্তি দেখা যায়, যা ধীরে ধীরে মিলিয়ে যায়। পুকুরের জল শান্ত হলো। মনে হয় মৃণালিনীর আত্মা এবার সত্যি মুক্তি পেয়েছে। কি হলো ঠাকুর মশাই? মৃণালিনীর আত্মা এবার শান্ত হয়েছে, সে মুক্তি পেয়েছে। রঞ্জয়ের আত্মা এবার মুক্তি পাবে। ওর অতৃপ্ত বাসনা পূর্ণ হলো। এরপর আমি চৌধুরী বাড়িতে ফিরে এলাম। চৌধুরী মশাই এবং রঞ্জয়ের মাকে সব খুলে বললাম। সবাই স্তম্ভিত হয়ে গেল। সুমিত্রা এতদিন স্বামীর শোকে কাতর ছিল, এখন যেন তার বুকে একটা নতুন আশা জাগলো। আমি তাকে বোঝালাম রঞ্জয়ের আত্মা এখন শান্তি পাবে এবং তাকেও জীবনের পথে এগিয়ে যেতে হবে। আমি আরো কিছুদিন চৌধুরী বাড়িতে থেকে সব কিছু স্বাভাবিক করার চেষ্টা করলাম। আমি গ্রামের মানুষদের মনে গেঁথে থাকা ভয় দূর করে দিলাম এবং তাদের বোঝালাম যে অলৌকিক শক্তি থাকলেও সব কিছুর পিছনে একটা কারণ থাকে। গল্প বলা শেষ করলেন ঠাকুর মশাই। আমরা এসেছিলাম অনেকক্ষণ আগে। সন্ধ্যের দিকে বৃষ্টিটা একটু কমতেই বিদায় নিলাম।
আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।